হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো লুসিয়ান জিকে ইন বেঙ্গলি। সম্পূর্ণ বাংলাতে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী ক্লাস করাচ্ছি। আজকে তোমাদের ক্লাস হবে ফিজিক্স থেকে। তোমাদের লুসিয়ান পদার্থবিদ্যার যে চ্যাপ্টারটা শুরু করেছি হিট থেকে, সেই চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড পার্টটা আজকে তোমাদের করাবো। ওকে, আগের দিন তোমাদের হিটের ফার্স্ট পার্টটা হয়েছে ফিজিক্স থেকে, আজকে তোমাদের সেকেন্ড পার্ট। আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই তোমরা ক্লাসটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। এখান থেকে প্রত্যেকটা এক্সামের প্রশ্ন কিন্তু আসে এই হিট চ্যাপ্টার থেকে, তাই খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আর লুসিয়েন্ট একটা গুরুত্বপূর্ণ যেহেতু বই, এটা তোমাদের বাংলাতে করাচ্ছি সম্পূর্ণ, সাথে ইংরাজি প্রশ্নগুলো রেখেছি তোমাদের যাতে প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হয়। এছাড়া তোমাদের লুসিয়েন্টের অন্যান্য ক্লাসগুলো চলছে, যেমন বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার, সেই ক্লাসগুলো তোমাদের চ্যাপ্টার অনুযায়ী চলছে। সেই ক্লাসগুলো তোমরা করো, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প পাবে। ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই তোমরা একটু লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয় এবং আমিও অনেকটা মোটিভেট হই। ওকে, চলো তাহলে আজকে হিটের তোমাদের সেকেন্ড পার্টটা শুরু করব। আগের দিন তোমাদের ফার্স্ট পার্টে 30টা কোশ্চেন শুরু করেছিলাম, আজকে 31 নম্বর প্রশ্ন থেকে তোমাদের করাবো। ওকে, চলো প্রথম প্রশ্ন কি বলছে দেখো। তামার একটি বৃত্তাকার ডিস্কের কেন্দ্রে একটি প্রতিসম গর্ত রয়েছে। ডিস্ক সমানভাবে যদি উত্তপ্ত হলে তাহলে গর্তের ব্যাস কি হবে? বাড়বে, কমবে, নাকি একই থাকবে, নাকি কোনোটাই নয়? তাহলে রাইট আনসার কোনটা হবে? ডিস্ককে যদি সমানভাবে উত্তপ্ত করা হয় তাহলে গর্তের ব্যাস তাহলে কি হবে? ইনক্রিজ করবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 32 নম্বর প্রশ্ন দেখো। যদি তাপমাত্রা স্কেল ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি ফারেনহাইটে পরিবর্তিত হয় তবে নির্দিষ্ট তাপের সংখ্যাসূচক মান হবে ইনক্রিজ নাকি ডিক্রিজ, অর্থাৎ বৃদ্ধি হবে নাকি হ্রাস হবে, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি কিছুই বলা যাবে না? তাহলে রাইট আনসার কোনটা হবে? ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডিগ্রি ফারেনহাইটে পরিবর্তিত যদি হয় তাহলে তাপের সংখ্যাসূচক মান কি হবে? এটা ডিক্রিজ হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, হ্রাস পাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 33 নম্বর। নিচের কোন পদার্থের সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ আছে? লোহা, জল, তামা নাকি পারদ? তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? আগের দিন তোমাদের আমি আপেক্ষিক তাপ সম্পর্কে ডিটেলসে তোমাদের বুঝিয়েছি। যারা আগের দিন ক্লাসটা করোনি, আগের দিনের ক্লাসটা করো, ওখানে সমস্ত ইনফরমেশানটা পেয়ে যাবে। তাহলে এটা রাইট অ্যান্সার কী হবে? জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। ওকে, আগের দিন বলছিলাম তোমাদের যেরকম ধরনের প্রশ্ন আসে, দেখো লুসিয়েন্ট এরকম ধরনের প্রশ্ন রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারে অনেকবার এরকম ধরনের প্রশ্ন রিপিট হয়েছে। ওকে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। এবার আমরা দেখে নেব আপেক্ষিক তাপ সম্পর্কে একটু ইনফরমেশান। আপেক্ষিক তাপ কাকে বলে? কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। ওকে, সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। ওকে, জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। আর কিছু মেটালের নাম দেবো যেগুলো এসআই এবং সিজিএস পদ্ধতিতে তাদের আপেক্ষিক তাপগুলো মনে রাখবে। বিশেষ করে তো ওয়াটারেরটা অবশ্যই মনে রাখবে, সেখানে এসআই এবং সিজিএস দুটো পদ্ধতি মনে রাখবে, দুটো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, দেখো 1.00 হচ্ছে সিজিএস, যেটা বারবার এক্সামে আসে, তাই জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি এটা। এসআইতে হচ্ছে 4182 হচ্ছে জুল কেজি। ওকে, জুল পার কেজি। ওকে, এছাড়া তোমরা আইসটা মনে রাখবে, অর্থাৎ বরফের 2100 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার এসআইতে, আর 0.49 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তোমার সিজিএস। এইরকমভাবে তোমাদের এই ইউনিটগুলো মনে রাখবে। সেরকম মার্কারি অর্থাৎ পারদেরটাও মনে রাখবে, এছাড়া আয়রন অর্থাৎ লোহারটাও মনে রাখবে। এগুলো থেকেই এক্সামে প্রশ্ন আসে, অনেক আছে, প্রত্যেকটা মনে রাখার দরকার নেই। তোমরা যদি এই 4টে মনে রাখো, আশা করি এক্সামে তোমরা এখান থেকেই কমনটা পেয়ে যাবে। ওকে, বিশেষ করে ওয়াটার, মার্কারি, আইস, আয়রন এইগুলো থেকে এক্সামে প্রশ্ন আসে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 34 নম্বর। যখন তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পায় তখন পদার্থের আপেক্ষিক তাপ কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, অপরিবর্তিত থাকবে, নাকি নাথিং ক্যান বি সেড, অর্থাৎ কিছুই বলা যাবে না? তাহলে যখন তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে অর্থাৎ কমতে থাকে তখন পদার্থের আপেক্ষিক তাপ কী হবে? ডিক্রিজ হয়ে যাবে, অর্থাৎ হ্রাস পেয়ে যাবে। ওকে, তাপমাত্রা যদি হ্রাস পায় তাহলে পদার্থের আপেক্ষিক তাপও হ্রাস পাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 35 নম্বর প্রশ্ন দেখো। যখন হ্রদে বাতাস বইতে শুরু করবে তখন বরফের গঠন শুরু হবে নিচে, মধ্যে, উপরে, নাকি কোনোটাই না? এই দেখো, এই প্রশ্নটা দেখো এক্সামে অনেকবার আসে, সেটা শুরু হচ্ছে একদম উপরে। ওকে, টপে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অর্থাৎ হোয়েন লেক স্টার্ট ব্রিজিং দ্য ফরমেশন অফ দ্য আইস উইল স্টার্ট ফার্স্ট অ্যাট দ্য টপ। ওকে, যখন হ্রদে বাতাস বইতে শুরু করে তখন বাতাসের গঠন শুরু হবে একদম উপরে। ক্লিয়ার হলো বিষয়টা? মানে হ্রদের উপর দিকটাতে তোমার হচ্ছে বরফ গঠনটা শুরু হবে একদম উপরে।
দেখো এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখবো, খুবই কাজে লাগবে, অবশ্যই তোমরা এটা নোট করবে। যখন হ্রদে বাতাস বইতে শুরু করবে তখন সর্ব উপরে বরফের গঠন শুরু হবে। কারণটা কি? কারণ হচ্ছে 4°C চেয়ে বেশি ঠান্ডা জল প্রসারিত হতে শুরু করে। এটি ঠান্ডা হওয়ার সাথে সাথে কম ঘন হয়ে যায়, ফলস্বরূপ কি হয়, হিমাঙ্কের কাছাকাছি চলে যায়। আর ঠান্ডা জল উপরে ভাসতে থাকে এবং উষ্ণ জল নিচে ডুবে যেতে থাকবে। যখন জল বরফে পরিণত হয়, বরফ জলের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ঘন হয়, তাই হ্রদের পৃষ্ঠে ভাসতে থাকে, মানে হ্রদের উপরেতে ভাসতে থাকে। ক্লিয়ার হলো বিষয়টা? ওপর দিকে বরফটা ভাসতে থাকে, নিচের দিকে জলটা রয়ে যায় হ্রদের ওপর দিকটা। এটা কেন হচ্ছে? তার কারণটা হচ্ছে এইটা। এটা অবশ্যই তোমরা নোট করে রাখবে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এখানে আসে। তোমরা যে কোনো রেলের গ্রুপ ডি, এনটিপিসি বা আদার্স সেন্ট্রালের যে কোনো এক্সাম তোমরা দাও না কেন, সেখানে কিন্তু এইরকম ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা একটা পাবে। তো এই কারণটা কিন্তু জেনে রাখবে কেন হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 36 নম্বর। হিমবাহ সর্বদা কোথায় প্রথমে গলে যায়? অপশানগুলো দেখো, নিচে, প্রান্তে, প্রান্তে মানে সাইডসের কথা বলছে। আর অপশান সি বলছে উপরের পৃষ্ঠে, অপশান ডি বলছে মধ্যম পৃষ্ঠে অর্থাৎ মিডিল সারফেসে। তাহলে হিমবাহগুলো সর্বদা কোথায় প্রথমে গলে? এটা সবথেকে নিচে প্রথমে গলবে হিমবাহগুলো, ওকে, বটমে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। গ্লাসিয়ার অলওয়েজ মেল্ট অ্যাট দ্য বটম ফার্স্ট। এখানে আরেকটা ইনফরমেশন দেখো, বরফের উপরের স্তরে চাপের কারণে হিমবাহ প্রথমে নিচে গলে যেতে থাকে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, বরফের উপরের স্তরে যে চাপ থাকে সেই চাপের কারণেই কিন্তু কি হয়, হিমবাহ প্রথমে নিচের দিক থেকে গলতে থাকে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 37 নম্বর। লিন তাপের একক কি? আগের দিন তোমাদের লিন তাপটা করিয়েছিলাম, লিন তাপকে সুপ্ত তাপও বলে। তা লিন তাপ বা সুপ্ত তাপের এককটা কি বলতে হবে? এটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম। ভালো করে মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এটা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে লিন তাপ সম্পর্কে তোমাদের একটু ইনফরমেশন দেবো। লিন তাপ কাকে বলে? উষ্ণতা স্থির রেখে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ হয় বা নিষ্কাশিত হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার লিন তাপ বলে। বুঝতে পারলে কি বলছে? তাহলে ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? তাহলে উষ্ণতাকে স্থির রেখে কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য, তাহলে পদার্থের অবস্থার পরিবর্তন বলতে কি? অবস্থার পরিবর্তন তিনটেতে হয়, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, একটা হচ্ছে গ্যাসীয়। এই অবস্থার তিনটে পরিবর্তন। তাহলে এই উষ্ণতাকে স্থির রেখে যদি এই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ হয় বা নিষ্কাশিত হয়, মানে নিষ্কাশিত হওয়া মানে বেরিয়ে আসে, সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থার লিন তাপ বলছে। বিভিন্ন প্রকার অবস্থানের পরিবর্তনের জন্য লিন তাপ 4 প্রকারের হয়ে থাকে। ক প্রকারের হয়? লিন তাপ 4 প্রকারের। একটা হচ্ছে গলনের লিন তাপ, একটা কঠিনীভবনের লিন তাপ, একটা বাষ্পীভবনের লিন তাপ, একটা ঘনীভবনের লিন তাপ। এটা মনে রাখবে, ওকে। আর একটা জিনিস মনে রাখবে, বরফের গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এখান থেকে বারবার শর্ট প্রশ্ন আসে, জেনে রাখবে। আর জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এই দুটো শর্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ওকে। এই দুটো অবশ্যই তোমরা মনে রাখবে। ক্লিয়ার হলো? তাহলে লিন তাপ কাকে বলে, লিন তাপ কয় প্রকার, আর দুটো শর্ট প্রশ্ন তোমাদেরকে আমি এক্সট্রা করে বললাম। আর সিজিএস পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম, আর এসআই পদ্ধতিতে লিন তাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। এটাও কিন্তু মনে রাখবে লিন তাপের এককগুলো। বোঝা গেছে? এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এই অবস্থার পরিবর্তন থেকেও কিন্তু প্রশ্ন আসে যে কঠিন, তরল, গ্যাসীয়। সলিড হচ্ছে কঠিন, লিকুইড হচ্ছে তরল, এটা হচ্ছে গ্যাসীয়। এটা হচ্ছে রিসাইকেলের মতো চলছে, ওকে। কঠিন কোনো জিনিসকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেটা তরলে পরিণত হবে, এবং তরলটাকে যদি আমি আরও যদি হিট দিই, সেই তরলটা বাষ্পে পরিণত হবে, ওকে। সেই বাষ্পগুলো জমে আবার সেটা কি হবে, লিকুইড আকারে ফিরে আসবে, ওকে। এবং সেই লিকুইডটা আবার হচ্ছে জমে বরফে পরিণত হবে। এটা হচ্ছে একটা সাইকেলের মতো চলছে। এই জিনিসটা কিন্তু মনে রাখবে, অবস্থার পরিবর্তন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে, ওকে। আর একটা বাস্তব উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো মাটির কলসিতে জল রাখা হলে জল ঠান্ডা হয় কেন? তার কারণটা হচ্ছে মাটির কলসিতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই সব ছিদ্রের মধ্যে দিয়ে জল কলসির বাইরে কি হয়, চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে। আর সেই জল যখন বাষ্পীভূত হয়, তখন বাষ্পীভবনের জন্য যে প্রয়োজনীয় লিন তাপ পাত্রের গা থেকে সংগ্রহ করে, এবং পাত্রের গা তার ভিতরের জল ঠান্ডা করে দেয়। এরকম ধরনের এক্সাম্পল অনেক পাবে যেগুলো এই লিন তাপের কারণেই হচ্ছে। এটা কিন্তু জেনে রাখবে। গরমের সময় আমাদের শরীরে যে ঘাম দেয়, সেই সময় পাখার বাতাস করলে কি হয়, শরীরটা খুব ঠান্ডা মনে হয়। এর কারণটা হচ্ছে পাখার বাতাসে শরীরের ঘাম বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে লিন তাপ নেয় বলে আমরা ঠান্ডা বোধ করি। এটা একটা লিন তাপের এক্সাম্পল। এগুলো বাস্তব উদাহরণ, এখান থেকে দেখবে ছোটোখাটো প্রশ্ন আসে, এবং এগুলো তোমরা জেনে রাখবে, ওকে। এগুলো তোমাদের কাজে লাগবে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 38 নম্বর। যদি একটি শরীরের তাপ ক্ষমতা অসীম হয় তাহলে কি ঘটবে? যদি একটি শরীরের তাপ ক্ষমতা অসীম হয়, মানে ইনফিনিটি হয়,
তাপ ক্ষমতা শরীরে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে শরীরের তাপমাত্রা কোনো পরিমাণ তাপ যোগ বা নিষ্কাশন দ্বারা পরিবর্তন করা যাবে না। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 39 নম্বর, ক্যালোরিমিটার সাধারণত তৈরি হয় তামা, পিতল, অ্যালুমিনিয়াম নাকি দস্তা দ্বারা? তাহলে ক্যালোরিমিটার সাধারণত কি দ্বারা তৈরি হয়? এটা হচ্ছে তামা অর্থাৎ কপার দ্বারা তৈরি হয়। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। ক্যালোরিমিটার সাধারণত তৈরি হয় কি দিয়ে? এটা হচ্ছে তামা দিয়ে। কেন তামা দিয়ে তৈরি হচ্ছে? ক্যালোরিমিটার তৈরিতে প্রয়োজনীয় ধাতুর সমস্ত বৈশিষ্ট্য এই তামার ভেতর উপস্থিত আছে। তাহলে কি কি বৈশিষ্ট্য লাগে ক্যালোরিমিটারের জন্য? যেমন ভালো পরিবাহিতা হতে হবে, সেটা তামার আছে। কম নির্দিষ্ট তাপ ক্ষমতা থাকতে হবে, সেটা তামার আছে। উচ্চ নমনীয়তা থাকতে হবে, সেটা তামার আছে। তাই এটি সহজেই ক্যালোরিমিটার তৈরির জন্য ব্যবহার করা হয়। তাহলে ক্যালোরিমিটার যন্ত্রটা কি? তাপ মাপার একক হচ্ছে ক্যালোরিমিটার। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। তাই এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং কেন ক্যালোরিমিটারে তামা ব্যবহার করা হয় সেই কারণটাও তোমাদেরকে বললাম, অবশ্যই এটা নোট করবে। পরবর্তী প্রশ্নে চলে যাব। 40 নম্বর, 1 জুল প্রায় সমান কত? তাহলে 1 জুল সমান কত সমান বলতে হবে। 1 জুল সমান 0.24 ক্যালোরি। এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এক্সামে বারবার প্রশ্ন কিন্তু আসে, এখান থেকে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও আসে। 0.24 ক্যালোরি হচ্ছে 1 জুল সমান। ওকে, আর 1 ক্যালোরি সমান 4.186 বা 4.2 জুল, এটা কিন্তু মনে রাখবে। ওকে, অনেক সময় অপশানে 4.186ও থাকে, অনেক সময় 4.2ও থাকে। ওকে, দুটো একই জিনিস। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 41 নম্বর, যদি কোনো পদার্থ গরম করার সময় সংকুচিত হয় মানে ছোট হয়ে যায়, তার সহদক্ষতা বলতে কি কোএফিসিয়েন্ট অর্থাৎ গুণাঙ্কটা কি হবে? পজিটিভ হবে, নেগেটিভ হবে, জিরো হবে নাকি ইনফিনিটি হবে? ইনফিনিটি অপরিসীম। তাহলে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্নে চলে যাব। 42 নম্বর, দ্য ইউনিট অফ আরএইচআর অর্থাৎ আরএইচ এর একক হলো কি? রিলেটিভ হিউম্যানিটি। আরএইচ এর ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ হিউম্যানিটির এককটা জানতে চাইছে। রিলেটিভ হিউম্যানিটির একক হচ্ছে, এখানে কোনোটাই অপশানে নেই, তাই নান অফ দিস হচ্ছে আনসার হয়ে যাবে। ওকে, আরএইচকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউম্যানিটি। রিলেটিভ হিউম্যানিটি কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হবে তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। ক্লিয়ার হলো বিষয়টা? এটা হচ্ছে আরএইচ বা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউম্যানিটি একে বলে। পরবর্তী প্রশ্নে চলে যাব। অ্যাট ডিউ পয়েন্ট আরএইচ ইজ অর্থাৎ শিশির বিন্দুতে রিলেটিভ হিউম্যানিটি কত পার্সেন্ট থাকে বলতে হবে। শিশির বিন্দুতে 100% রিলেটিভ হিউম্যানিটি থাকে। আপেক্ষিক আর্দ্রতা থাকে কত? 100%। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, যখন বায়ু পরিপূর্ণ হয় তখন এটি ধরে রাখতে পারে না, কোনটি ধরে রাখতে পারে না? ধরে রাখতে পারবে না কোনটাকে? না হচ্ছে মোর ওয়াটার ভ্যাপরকে অর্থাৎ জলীয় বাষ্পকে। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। হোয়েন এয়ার ইজ স্যাচুরেট ইট ক্যান নট হোল্ড মোর ওয়াটার ভ্যাপর। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। লুসিয়েন্টের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের করাচ্ছি বাংলায়, সাথে ইংরাজি প্রশ্নগুলো রেখে, যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আশা করি তোমাদের এগুলো হেল্প হবে। প্রত্যেকটা প্রশ্ন যদি করে যাও, এখান থেকে অনেক প্রশ্ন দেখবে এক্সামে কিন্তু কমন পাবে তোমরা। ওকে, অবশ্যই ক্লাসটাকে একটু লাইক করে শেয়ার করো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 45 নম্বর, ইফ আরএইচ ইজ হাই অর্থাৎ আরএইচ এর বেশি হলে অর্থাৎ রিলেটিভ হিউম্যানিটি বেশি হলে কি হবে? আমরা বিষণ্ণ বোধ করবো, নাকি আমরা ঘামহীন হয়ে পড়বো, নাকি কাপড় সহজে শুকায় না, নাকি উপরের সবগুলোই সঠিক? তাহলে এই রিলেটিভ হিউম্যানিটি মানে আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কি হয়? এই কটা সবই ঠিক, মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। অল অফ দিস কারেক্ট। অর্থাৎ আমরা বিষণ্ণ বোধ করি, আমরা ঘামহীন হয়ে পড়ি, কাপড় সহজে শুকায় না, এগুলো সবই ঠিকঠাক। এগুলো রিলেটিভ হিউম্যানিটি অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বেশি হলেই এগুলো হয়ে থাকে। ওকে, অপশান ডি হবে তাহলে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে আপেক্ষিক তাপমাত্রাটা কাকে বলে তোমাদের দিয়েছি, একটু আগেই তোমাদের বলেছি, অবশ্যই তোমরা এটা নোট করবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। 46 নম্বর, একটি পাখা গরম আবহাওয়ায় আরামের অনুভূতি তৈরি করতে পারে। দেখো, তোমাদের যখন লিন তাপটা আমি বোঝাচ্ছিলাম তখন তোমাদের আমি এখানটা এক্সাম্পলটা দিয়েছিলাম, বাস্তবে একটা এক্সাম্পল। সেরকম ধরনের দেখো প্রশ্ন এসেছে, বলছি না এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে শর্ট প্রশ্ন হিসাবে। ঠিক সেরকম এই প্রশ্নটাও দেখো, একটা প্রশ্ন, একটা পাখা গরম আবহাওয়ায় আরামের অনুভূতি দেয়, সেটা কেন করে? ফ্যান ঠান্ডা বাতাস সরবরাহ করে বলে, নাকি আমাদের ঘাম দুটো বাষ্পীভূত হয় বলে, নাকি আমাদের শরীরে বাতাস বেশি তাপ বিকিরিত হয় বলে, নাকি বাতাসের পরিবাহিতা বৃদ্ধি পায় বলে? রাইট অ্যান্সার কি হবে? অপশান বি, অর্থাৎ আমাদের যে ঘামটা থাকে শরীরে সেটা দ্রুত বাষ্পীভূত হয়ে যায়, সেই জন্য এটা ঘটে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, একটু আগেই তোমাদের আমি ডিটেলসটা বলছিলাম যে গরমের সময় আমাদের শরীরে ঘাম দিচ্ছে, কিন্তু একটা যেই পাখা চালিয়ে দিচ্ছে আমাদের শরীরটা ঠান্ডা মনে হচ্ছে। এর কারণটা কি অ্যাকচুয়ালি?
পাখার বাতাসে শরীরের ঘাম বাষ্পীভূত হয়ে যাচ্ছে, আর সেই বাষ্পীভূত হওয়ার সময় শরীর থেকে লিন তাপ নিচ্ছে, ফলে আমাদের শরীরটা ঠান্ডা বোধ হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 47 নম্বর। অত্যন্ত উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ব্যবহৃত ডিভাইস হলো কোনটা? তাহলে উচ্চ তাপমাত্রা পরিমাপ করার জন্য ডিভাইস হচ্ছে পাইরোমিটার। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পাইরোমিটার দূরবর্তী বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। সাধারণত 700 ডিগ্রি সেলসিয়াস থেকে 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় এই পাইরোমিটার যন্ত্রের সাহায্যে। তুলনামূলকভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। সূর্যের টেম্পারেচার, আগের দিন একটা প্রশ্ন তোমাদের করেছিলাম যে সূর্যের যে টেম্পারেচার সেটাও পরিমাপ করতে কিন্তু এই পাইরোমিটার যন্ত্রই ব্যবহার করা হয়। এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। এইটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পাইরোমিটার। পরবর্তী প্রশ্ন দেখো 48 নম্বর। একটি কঠিন ধাতব বলের গোলাকার গহ্বর থাকে। বলটি যদি উত্তপ্ত করা হয় তাহলে গহ্বরের আয়তনটা কী হবে? তাহলে বলটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেই গর্তটার আয়তন কী হবে? বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি কোনো রকম প্রভাবিত হবে না, নাকি কিছুই বলা যাবে না? রাইট অ্যান্সার হবে ইনক্রিজ হবে সবসময়। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। হিট দিলে সেটা আয়তনটা, গহ্বরটা অর্থাৎ গর্তটা কী হয়ে যাবে? বেড়ে যাবে। কোনো ধাতব জিনিসকে যদি গরম করা হয় তাহলে সেটা আয়তনে কী হয়ে থাকে? একটু নমনীয় হয়ে থাকে এবং আয়তনে বেড়ে থাকে। ওকে, ইনক্রিজ হবে। পরবর্তী প্রশ্ন দেখো, গোলাকার গর্ত সহ একটি ধাতব সিট উত্তপ্ত হয়, তাহলে গর্তটা হবে কীরকম? এটা হচ্ছে এক্সট্যান্ড হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসছে দেখো। তা জিনিসগুলো সেটা বুঝে আনসার করতে হবে। বৃত্তাকার গর্ত সহ একটি ধাতব সিটকে উত্তপ্ত করা হচ্ছে, তাহলে সেই উত্তপ্ত করা মানেই ধাতব সিটকে সেটা আয়তনে বাড়বে, বিস্তৃতি হবে, এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, বোঝা গেছে বিষয়টা? চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 50 নম্বর। দেখো সরি, এরকম ধরনের প্রশ্ন তোমাদের লুসিয়েন্টে ছিল সেম। তোমাদের কি বলছে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি পরিসরে থাকা জলের নমুনার আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্কটি এর দ্বারা সবচেয়ে ভালো উপস্থাপন করা যায়। মানে 4টে তোমাদের চিহ্ন দিয়েছে, এদিকে নিচে সব টেম্পারেচারগুলো দিয়েছে, এইদিকে টেম্পারেচার, ওকে, আর এই দিকগুলো ওপর দিকে হচ্ছে তোমার ভলিউম অর্থাৎ আয়তন। ওকে, এই দিকগুলো সব আয়তন। ওকে, দিয়ে তোমাদের 4টে পিকচার দিয়েছে, 4টে পিকচারের মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? ভালো, সবচেয়ে ভালো উপস্থাপন করা যাবে কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পরিসরে থাকা জলের নমুনার আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক কোনটা বেস্ট হবে? এই 4টের মধ্যে বেস্ট কোনটা? রাইট অ্যান্সার বলো। এটা হচ্ছে অপশান ডিটা, অর্থাৎ এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এই চিহ্নটা এরকম থাকবে, অর্থাৎ তোমার আয়তনটা হচ্ছে ওপর দিকে, এই দিকটা আয়তন, এই দিকটা হচ্ছে টেম্পারেচার, এইটা চিহ্নটা হচ্ছে এরকম থাকবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 51 নম্বর। একটি তরল প্রাথমিকভাবে সংকুচিত হয় যখন তা 4 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হয়, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হলে তা প্রসারিত হয়। তাহলে তরলটি কোনটি? জল নাকি মার্কারি? মার্কারি অর্থাৎ পারদ, অর্থাৎ এটা একটু বাংলাটা স্পেলিং মিস্টেক হয়েছে, এটা জল হবে না, এটা পারদ হবে। ওকে, মার্কারি হচ্ছে পারদ, এটা হচ্ছে পারদ হবে। আর অ্যালকোহল হচ্ছে মাদক, আর অপশান ডি হচ্ছে গলিত লোহা। একটি তরল প্রাথমিকভাবে সংকুচিত হয় বা কমে যায় যখন তা 4 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হয়, ওকে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে যখন হয় তখন সেটা কি হয়ে যায়? প্রসারিত হয়। সেই জিনিসটা হচ্ছে তোমার জল। একটু আগে তোমাদের একটা প্রশ্ন ছিল, সেই হ্রদের ওপর দিকটা যে বরফে পরিণত হয়ে যাচ্ছে, নিচের দিকটা তখনও জল রয়েছে, তার কারণে আমি তোমাদের এটা ব্যাখ্যা করেছি সেই জায়গাটা। ওকে, তাহলে বোঝা গেল এটা 51 নম্বর প্রশ্নটা, এটা রাইট অ্যান্সার হবে অপশান এ, জল। ওকে, এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 52 নম্বর। দেখো এই প্রশ্নটা কি বলছে, একটি দ্বিধাতু তৈরি তামা এবং লোহার স্ট্রিপগুলি একসাথে ঢালাই করলে ঘরের তাপমাত্রায় সোজা থাকে। এটি উলম্বভাবে যদি রাখা হয় তাতে লোহার ফালাটি বাম হাতের দিকে এবং তামার ফালাটি যদি ডান হাতের দিকে রেখে যদি জয়েন করা হয়, তারপর যদি সেই বাইমেটালটি অর্থাৎ দ্বিধাতব পদার্থটিকে যদি উত্তপ্ত করা হয়, তাহলে এই বাইমেটাল বা দ্বিধাতব স্ট্রিপটি কি হবে? বাম দিকে বেঁকে যাবে, ডান দিকে বেঁকে যাবে, নাকি অভিমুখে থাকবে, নাকি সোজা থেকে যাবে? তাহলে এটা রাইট অ্যান্সার কোনটা হবে? মানে দুটো ধাতব জিনিস নেওয়া হয়েছে, একটা হচ্ছে তোমার লোহার ফালা, একটা তামার ফালা, দুটোকে একসাথে জয়েন করা হয়েছে। এরকম অবস্থায় যদি উত্তপ্ত করা হয় তাহলে কি ঘটবে বলতে হবে, সেটা কোন দিকে বাঁক নেবে? এটা বাঁক নেবে হচ্ছে বাম দিকে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পাশে তোমাদের ছবিটা দিয়েছি, এই বাইমেটালিক স্ট্রিপ থেকে প্রশ্ন আসে এক্সামে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 53 নম্বর। একটি ধাতব বলকে একটি তরলে ওজন করা হচ্ছে, যার তাপমাত্রা ক্রমাগত বাড়ানো হচ্ছে, তাহলে বলের আপাত ওজনটা কি হবে? অপরিবর্তিত থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি অনিয়মিতভাবে পরিবর্তিত হতে থাকবে? এটা সবসময়তেই বৃদ্ধি পাবে, ইনক্রিজেস হবে। ওকে, পরবর্তী 54 নম্বর প্রশ্ন দেখো, যখন জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হয় তখন এর আয়তন কি হবে? অপরিবর্তিত থাকবে, বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, নাকি প্রথমে হ্রাস পাবে তারপর বৃদ্ধি পাবে? তাহলে প্রশ্নটা ভালো করে দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। যখন জল 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা হবে তখন প্রথমে হ্রাস পাবে, মানে ফার্স্টে ডিক্রিজেস হয়ে যাবে,
ওকে, তারপর হচ্ছে ইনক্রিজ হবে, অর্থাৎ তারপর বৃদ্ধি পাবে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। একটি সিল করা পাত্রে 300 কেলভিনের হিলিয়াম গ্যাস আছে। ওকে, যদি এটি 600 কেলভিনের উত্তপ্ত করা হয় তাহলে হিলিয়ামের পরমাণুর গড় গতিশক্তি কি হবে? এর গড় গতিশক্তি দ্বিগুণ হয়ে যাবে। ওকে, ইটস ডাবল হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, একটা সিল করা পাত্রে, সিল করা বলতে আটা পাত্র, যেটা 300 কেলভিনের হিলিয়াম গ্যাস রাখা হয়েছে, যদি সেটাকে 600 কেলভিনে উত্তপ্ত করা হয় তাহলে হিলিয়াম গ্যাসের যে পরমাণুগুলো থাকবে তার গড় গতিশক্তিটা ডবল হয়ে যাবে। ক্লিয়ার হলো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী 56 নম্বর প্রশ্ন দেখো, একটি গ্যাস একটি পাত্রে আবদ্ধ থাকে যা তারপর একটি দ্রুত চলমান ট্রেনে স্থাপন করা হয়, তাহলে গ্যাসের তাপমাত্রার কি পরিবর্তন ঘটবে? সেটা বৃদ্ধি পাবে, নাকি সেটা কমে যাবে, নাকি অপরিবর্তিত থাকবে, নাকি অর্থাৎ অস্থির হয়ে উঠবে? ওকে, তাহলে একটা গ্যাসকে যদি একটা পাত্রে আবদ্ধ করে রেখে তারপর সেটাকে একটা চলমান দ্রুত ট্রেনের মধ্যে তুমি সেই গ্যাসটাকে নিয়ে গেছো, তাহলে কি পরিবর্তন ঘটবে? এখানে কোনো পরিবর্তনই ঘটবে না, সেটা অপরিবর্তিত থাকবে, যেমন ছিল তেমনই থাকবে, তার কোনো রকম চেঞ্জ আসবে না, রিমেন আনচেঞ্জড। অপশন সি হবে রাইট আনসার। এরকম কনসেপচুয়াল প্রশ্নগুলো কিন্তু লুসিয়েন্টে আসে, তার লুসিয়েন্টের থেকে এই প্রশ্নগুলো দেখবে এক্সামে তোমাদের রিপিটেড আসতে থাকছে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই এই প্রশ্নটাও তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। ওকে, চলো পরবর্তী লুসিয়েন্টের প্রশ্নে চলে যাব। 57 নম্বর প্রশ্ন কি বলছে? যখন একটি আদর্শ গ্যাসের নিচে একটি আইসোথার্মালের বাংলা হচ্ছে সমতাপক। ওকে, তাহলে আইসোথার্মাল সম্প্রসারণ হয় তখন অবরুদ্ধ গ্যাসের চাপ কমে যায়, তার কারণটা কি? যখন একটি আদর্শ গ্যাসের নিচে একটি আইসোথার্মাল সম্প্রসারণ হয় তখন অবরুদ্ধ গ্যাসের চাপ কমে যায়, তার কারণটা হচ্ছে এটি সংঘর্ষের কম্পাঙ্ক হ্রাসের কারণে হয়ে থাকে। ওকে, দিস ইজ ডিউ টু ডিক্রিজেস ইন দ্য ফ্রিকোয়েন্সি অফ কোলোশন। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, গ্যাস দ্বারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করা হয় তা এই কারণে যে গ্যাসগুলির অণুগুলি কি ঘটবে? তার গ্যাসের অণুগুলো হচ্ছে দেয়ালের সাথে সংঘর্ষের কারণে তাদের ভরবেগ পরিবর্তন করবে। তাহলে গ্যাস দ্বারা পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করা হবে তার গ্যাসের অণুগুলি দেওয়ালের সাথে সংঘর্ষের কারণে তাদের ভরবেগ পরিবর্তন করবে। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো 59। গ্যাস দ্বারা প্রয়োগ করা চাপ হলো কোনটি? গ্যাস দ্বারা যে প্রয়োগ করা যে চাপ থাকে সেটা হলো কোনটা? পরবর্তী প্রশ্ন দেখো 60 নম্বর। একটি গ্যাস আরও ঘনিষ্ঠভাবে একটি আদর্শ গ্যাস হিসাবে আচরণ করে, সেটা কখন? নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায়, নাকি উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায়, নাকি নিম্ন চাপ এবং নিম্ন তাপমাত্রায়, নাকি উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায়? তাহলে একটি গ্যাস আরও ঘনিষ্ঠভাবে একটি আদর্শ গ্যাস হিসাবে আচরণ করে যখন সেটা নিম্ন চাপ এবং নিম্ন তাপমাত্রায় হয়। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 61 নম্বর। তাপমাত্রাকে প্রাপ্ত পরিমাণ হিসাবে প্রকাশ করা যেতে পারে যে শর্তাবলীতে? কোন শর্তাবলীতে তাপমাত্রাকে প্রাপ্ত পরিমাণ হিসাবে প্রকাশ করা যেতে পারে? এটা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ নান অফ দিস, কোনোটাই ঠিক নয়। দৈর্ঘ্য এবং ভর অনুযায়ীও নয়, ভর এবং সময় অনুযায়ী নয়, বা দৈর্ঘ্য ভর সময় কোনোটাই অনুযায়ী নয়। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার, নান অফ দিস। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 62 নম্বর। একটি নির্দিষ্ট আয়তন এবং তাপমাত্রায় একটি গ্যাসের চাপ কি পরিবর্তিত হবে বলতে হবে। এর উপায় হিসাবে বিপরীতভাবে পরিবর্তিত হবে, এর মানুষের বর্গ হিসাবে বিপরীতভাবে পরিবর্তিত হবে, নাকি এর ভর হিসাবে রৈখিকভাবে পরিবর্তিত হবে, নাকি এর ভর থেকে স্বাধীন হয়ে যাবে? তাহলে একটা নির্দিষ্ট আয়তন এবং তাপমাত্রায় একটি গ্যাসের চাপ তার ভর হিসাবে রৈখিকভাবে পরিবর্তিত হবে। কোন অপশানে আছে? অপশান সি। ওকে, অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 63 নম্বর। একটি আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হলো একটি ধ্রুবক, ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, অপশান বি হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের প্রায় সমান, অপশান সি হচ্ছে তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক, অপশান ডি বলছে তাপমাত্রার বিপরীতভাবে সমানুপাতিক। তাহলে একটা আদর্শ গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হলো তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক। অপশান সি হবে রাইট আনসার, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস টেম্পারেচার। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 64 নম্বর। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি যে সংরক্ষণের সাথে সম্পর্কিত সেটা কোনটা? সেটা হচ্ছে তোমার শক্তি অর্থাৎ এনার্জির সাথে সম্পর্কিত। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির সংরক্ষণের সাথে সম্পর্কিত। ওকে, অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 65 নম্বর। আইসোথার্মাল অবস্থার অধীনে একটি আদর্শ গ্যাসকে দেওয়া তাপ ব্যবহার করা হয় বাহ্যিক কাজ করার ক্ষেত্রে, তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, নাকি কোনোটিই নয়? তাহলে আইসোথার্মাল অবস্থার অধীনে একটি আদর্শ গ্যাসকে দেওয়া তাপ ব্যবহার করা হয় বাহ্যিক কাজ করার ক্ষেত্রে। ওকে,
ইন ডুইং এক্সটার্নাল ওয়ার্ক। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাব 66 নম্বর। একটি গ্যাসের একটি আইসোথার্মাল প্রসারণে একটি চাপ স্থির থাকে, তাপমাত্রা স্থির থাকে, ঘনত্ব স্থির থাকে নাকি কোনোটি নয়? তাহলে একটি গ্যাসের একটি আইসোথার্মাল প্রসারণে কি হয় না তাপমাত্রা স্থির থাকে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, টেম্পারেচার রিমেন্স কনস্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন 67 নম্বর দেখো, যদি একটি আদর্শ গ্যাসকে সমতাপীয়ভাবে প্রসারিত করা হয় তবে এর অভ্যন্তরীণ শক্তিটার কি পরিবর্তন হবে? সেটা বৃদ্ধি পাবে, হ্রাস পাবে, একই রকম থাকবে নাকি নান অফ দিস, মানে কোনোটিই হবে না। তাহলে যদি একটি আদর্শ গ্যাসকে সমতাপীয়ভাবে প্রসারিত করা হয়, একই তাপে যদি সেটা প্রসারিত করা হয় তাহলে অভ্যন্তরীণ শক্তিটা একই রকম থেকে যাবে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 68 নম্বর প্রশ্ন দেখো, একটি গ্যাস হলো একটি ধাতব সিলিন্ডার হঠাৎ করে একটি পিস্টন দ্বারা সংকুচিত হয়, যা সময়ের সাথে সাথে বাতাসের চাপ কি হয়ে যাওয়ার সাথে সাথে এর অবস্থান বজায় থাকবে। ওকে, লুসিয়েন্ট এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের রয়েছে। তাই এটা রাইট অ্যান্সার কি হবে বলো? একটি গ্যাস হলো একটি ধাতব সিলিন্ডার হঠাৎ করে একটি পিস্টন দ্বারা সংকুচিত হয়, যা সময়ের সাথে সাথে বাতাসের চাপ কি হবে, সেটা হ্রাস পাবে, অর্থাৎ ডিক্রিজ হয়ে যাবে। ওকে, অবস্থানকে বজায় রাখার জন্য। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 69। ওকে, ধ্রুব চাপে একটি গ্যাসের নির্দিষ্ট তাপ ধ্রুবক আয়তনের নির্দিষ্ট তাপের চেয়ে বেশি, তার কারণ কি? তার কারণ হচ্ছে ধ্রুবক চাপে গ্যাসের প্রসারণে কাজ করা হয়। ওকে, ধ্রুবক চাপে গ্যাসের প্রসারণে কাজ করা হয় বলি একটা ধ্রুব চাপে একটি গ্যাসের নির্দিষ্ট তাপ ধ্রুবক আয়তনের নির্দিষ্ট তাপের চেয়ে বেশি হয়। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 70 নম্বর প্রশ্ন দেখো, এ গ্যাস হ্যাজ, অর্থাৎ একটা গ্যাসের কি আছে, একটা নির্দিষ্ট তাপ আছে নাকি দুটি নির্দিষ্ট তাপ আছে, তিনটি নির্দিষ্ট তাপ আছে নাকি অসীম নির্দিষ্ট তাপ আছে? তাহলে একটি গ্যাসের হচ্ছে অসীম নির্দিষ্ট তাপ থাকে, অর্থাৎ ইনফিনিটি স্পেসিফিক হিট থাকে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটা গ্যাসের সবসময় ইনফিনিটি স্পেসিফিক হিট থাকতে হবে, নির্দিষ্ট তাপ একটা অসীম অনুযায়ী থাকতে হবে। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী 71 নম্বর প্রশ্ন দেখো, রেফ্রিজারেটরের রেডিয়েটর দ্বারা স্থানান্তরিত তাপ হলো হিমায়কের চেয়ে বেশি, হিমায়কের চেয়ে কম, হিমায়কের মতোই নাকি এর কোনোটিই নয়? তাহলে রেফ্রিজারেটর যেটা থাকে তার রেডিয়েটর দ্বারা স্থানান্তরিত যে তাপটা হয় সেটা হিমায়কের চেয়ে বেশি হয়, মোর দ্যান দ্যাট অফ দ্য ফ্রিজার। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, হিমায়কের চেয়ে বেশি হবে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব 72 নম্বর। বরফের গলনাঙ্ক অর্থাৎ মেল্টিং পয়েন্ট অফ আইস সেটা কি হয়? চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় নাকি চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায় নাকি চাপ থেকে স্বাধীন থাকে? অপশান ডি বলছে কোনোটিই নয়। তাহলে বরফের গলনাঙ্ক কোনটা সঠিক হবে চারটে অপশানের মধ্যে? অপশান বি, অর্থাৎ মেল্টিং পয়েন্ট অফ আইস ডিক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রেসার, অর্থাৎ বরফের গলনাঙ্ক চাপ বৃদ্ধির সাথে হ্রাস পায়। ওকে, অপশান বি হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 73 নম্বর। বরফের দুটি ব্লক বলতে দুটি বরফের টুকরোকে বলছে। ওকে, বরফের দুটি ব্লক একসাথে চাপলে মিলিত হয়ে যায়, মানে খানিকক্ষণ যদি দুটো বরফের টুকরোকে একসাথে যদি চেপে ধরে থাকো তাহলে সেটা কি হবে না সেই দুটো বরফের টুকরো বা ব্লক একসাথে হয়ে জুড়ে যায়। তার কারণটা কি? এই প্রশ্নটা যে কোনো এক্সামে রিপিট হয়, তাই এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তাহলে এটা রাইট আনসার কি হবে? অপশান সি, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে সাথে বরফের গলনাঙ্ক হ্রাস পায় বলে। এই লাইনটা ভালো করে মনে রাখবে, চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে বরফের গলনাঙ্কটা হ্রাস পেয়ে যাবে, আর সেই সময় কি হবে না দুটো বরফের টুকরোকে ধরো একসাথে ধরে আমরা যদি প্রেসার ক্রিয়েট করি তাহলে দুটো বরফের টুকরো সেখানে গলনাঙ্ক কমে যাওয়ার কারণে দুটো বরফ একসাথে আরেকটার সাথে জুড়ে যাবে। ওকে, তাহলে এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 74 নম্বর। প্রেসার কুকারে রান্না দ্রুত হয় তার কারণটা কি এটা বলতে হবে। ওকে, এটার চারটে অপশান দিয়েছে। কুকারের ভিতর বর্ধিত চাপ দ্বারা জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে, বর্ধিত চাপের ফলে জলের স্ফুটনাঙ্ক কমে যায় বলে, 1000 ডিগ্রি সেলসিয়াসে খাবার রান্না করার জন্য আরও বাষ্প পাওয়া যায় বলে, আর কোনোটাই নয়, অপশান ডি বলছে। তাহলে প্রেসার কুকারে রান্না দ্রুত হওয়ার কারণ হচ্ছে কুকারের ভেতর বর্ধিত চাপ দ্বারা জলের স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়। ওকে, এর জন্যই প্রেসার কুকারে রান্না দ্রুত হয়ে যায়। যখন প্রেসার কুকারটাকে যথেষ্ট পরিমাণে গরম করা হয় পাত্রের ভেতর কি হয়, যে প্রেসার কুকারের ভেতর বাষ্প জমা হয় ও চাপটা বেড়ে যায়। চাপ যথেষ্ট বাড়লে জলের স্ফুটনাঙ্কটা বাড়বে রীতিমতো। এর ফলে পাত্রের ভিতরে যে খাদ্যবস্তু থাকবে সেটা কি হবে, খুব কম সময় সিদ্ধ হয়ে যাবে। আর এই জন্য কি হবে, আর এই জন্য সময় ও জ্বালানি দুটোই বেঁচে যাবে। ক্লিয়ার হলো বিষয়টা? তাই অপশান এ হয়ে যাবে এখানে তোমার রাইট আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাব 75 নম্বর। উচ্চতায় রান্না করা কঠিন তার কারণ কি? ধরো কোনো পর্বতের ওপর দিকে, পাহাড় বা পর্বতের উচ্চতাতে বা উঁচু জায়গাতে যদি আমরা রান্না করি তা সেখানে রান্না করাটা কঠিন হয়ে পড়ে, তার কারণটা কি? এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন,
এর একদম তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো দেখবে নর্মালি এক্সামে কিন্তু এসে থাকে এই প্রশ্নগুলো। তাই এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের কারণে যত উপর দিকে উঠবো তত আমাদের কি হয়, বায়ুমণ্ডলীয় চাপটা হ্রাস কমতে থাকে। বায়ুমণ্ডলীয় চাপ যত আমরা উপর দিকে উঠবো বায়ুমণ্ডলীয় চাপ হ্রাস হতে থাকে। সেই হ্রাসের কারণে জলের স্ফুটনাঙ্কটা কি হয়, হ্রাস পায়। আর সেই কারণে উচ্চতায় রান্না করা খুব কঠিন হয়ে পড়ে। ওকে, ক্লিয়ার হলো? তাই অপশান সি হয়ে যাবে তোমার এখানে আনসার। আমরা জানি কি সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাওয়া যায় তত বায়ুর চাপ কমতে থাকে, ফলে তরলের স্ফুটনাঙ্ক কমতে থাকবে। এমনকি পরীক্ষা করেও দেখা গেছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি 300 মিটার উচ্চতা বাড়ার জন্য জলের স্ফুটনাঙ্ক প্রায় 1 ডিগ্রি হিসাবে কমে যায়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাই এইটা কিন্তু জেনে রাখবে, যত উপর দিকে ওঠা যায় বায়ুমণ্ডলীয় চাপের হ্রাস পায় এবং তার ফলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়। এটার কারণে উচ্চতায় রান্না করা কঠিন হয়ে পড়ে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 76 নম্বর। রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগে সমুদ্রপৃষ্ঠে হচ্ছে তোমার সিমলায়, মানে সিমলা মানে জায়গার নাম বলছে, মাউন্ট এভারেস্টে নাকি কোনোটিই নয়। এটা সকলেই এবার বুঝতে পারবে। এর আগের প্রশ্নটা আমি বর্ণনা করলাম। রান্না করতে সবচেয়ে বেশি সময় লাগবে কোথায়, মাউন্ট এভারেস্টের উপরে। অপশান সি হয়ে যাবে তোমার রাইট আনসার। কেন, যত উচ্চতায় উঠবে সেখানেই রান্না করতে বেশি তোমার সময়টা লাগবে। কেননা আমরা জানি যে সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 77 নম্বর। প্যারাফিন মোমের গলনাঙ্ককে দৃঢ় করার জন্য সংকুচিত করে কোনটি? 4টে অপশানের মধ্যে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। চাপ বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়। ওকে, ইনক্রিজেস উইথ ইনক্রিজ অফ প্রেসার, অর্থাৎ চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় এটা। ওকে, প্যারাফিন মোমের যে গলনাঙ্ক সেটাকে দৃঢ় করার জন্য সংকুচিত হয় হচ্ছে চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায় এটা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 78 নম্বর। একটি বড় বরফখণ্ড বা হিমশৈল গোড়ায় গলে যায় কিন্তু উপরে গলে না, তার কারণ কি? দেখো, এই প্রশ্নের আনসারটাও তোমার সেই প্রথম দিকে যে সেই হ্রদের উপর দিকটা যে বরফ জমে যাওয়ার কারণটা বলেছিলাম, ঠিক সেম প্রশ্নেরই একটা প্রশ্ন। এটাকে শুধু অন্যভাবে এসেছে প্রশ্নটা, যে একটা বরফখণ্ড বা হিমশৈলী গোড়ার দিকটা গলে যাচ্ছে কিন্তু উপর দিকটা নয়, তার কারণটা কি? অপশানগুলো কি বলছে, হিমশৈলের ভিত্তি উষ্ণ অবস্থায় থাকে। অপশান বি বলছে গোড়ায় বরফ অমেদ্য থাকে। অপশান সি বলছে গোড়ায় উচ্চ চাপ বরফের গলনাঙ্ক কমিয়ে দেয়, নাকি উপরের বরফ ভিন্ন ধরনের হয়। এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ গোড়ার উচ্চ চাপ বরফের গলনাঙ্ককে কমিয়ে দেয়। অত্যধিক চাপের কারণে নিচের দিকটা কি থাকে, অত্যধিক চাপ থাকে, তার কারণে বরফের গলনাঙ্কটা কমিয়ে দেয়। আর গলনাঙ্ক কমিয়ে দেওয়ার কারণেই হচ্ছে একটা বরফের খণ্ড বা হিমশৈলী গোড়ার দিকটা গলে যায় কিন্তু উপর দিকটা গলে না। ওকে, যত প্রেসার পড়বে সেখানে হিট উৎপন্ন হবে, আর হিট উৎপন্ন হলে কি হবে, বরফ গলতে থাকবে। তাই গোড়ার দিকটা হিট উৎপন্ন হচ্ছে, সেখানটা গলে যাচ্ছে, কিন্তু উপর দিকটা হিট তো পাচ্ছে না। ওকে, প্রেসার ক্রিয়েট হচ্ছে না, তাই উপর দিকটা হচ্ছে গলছে না। ওকে, বোঝা গেল? তাই গোড়ায় উচ্চ চাপ বরফের গলনাঙ্ককে কমিয়ে দেয় বলে। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সব হচ্ছে জেনারেল সায়েন্সের প্রশ্ন, এগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এই হিট চ্যাপ্টারের প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, ঘরের তাপমাত্রায় কিছু পরিমাণ জল একটি খোলা প্যানে রাখা হলো এবং বাষ্পীভূত হতে দেওয়া হলো। কিছুক্ষণ পরে জলের তাপমাত্রা কি হবে, সামান্য হ্রাস পাবে, জলের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, নাকি অপরিবর্তিত রয়ে গেবে, মানে কিছুই পরিবর্তন হবে না, নাকি কোনোটিই নয়, নান অফ দিস। ঘরের তাপমাত্রায় কিছু পরিমাণ জল একটা রাখা হয়েছে, রাখা হওয়ার পরে সেটাকে বাষ্পীভূত হতে দেওয়া হচ্ছে, তাহলে কিছুক্ষণ পরে জলের তাপমাত্রাটা কি হবে, সেটা হচ্ছে সামান্য হ্রাস পাবে। ওকে ওকে, কমে যাবে তাপমাত্রাটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 80 নম্বর। তরলের স্ফুটনাঙ্ক হলো দ্রবণীয় কঠিন সংযোজন দ্বারা প্রভাবিত, চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়, নাকি এ এবং বি দুটো অপশানই ঠিক, নাকি নান, কোনোটিই নয়। তাই তরলের স্ফুটনাঙ্ক হলো হচ্ছে দ্রবণীয় কঠিন সংযোজন দ্বারা প্রভাবিত হয় এবং চাপ বৃদ্ধির সাথে বৃদ্ধি পায়। এই দুটোই ঠিক। কোন অপশানে আছে, অপশান সি, যেহেতু বোথ বলেছে তাই জন্য রাইট আনসার অপশান সি হয়ে যাবে। ওকে, এ বি দুটোই ঠিক, তাই যেহেতু বোথ অপশান আছে তাই অপশান সিটা হবে কারেক্ট। স্ফুটনাঙ্ক কি, অর্থাৎ বয়লিং পয়েন্ট অ্যাকচুয়ালি কি, না প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের বা গ্যাসের স্ফুটন শুরু হয় তাকে ওই তরলের বা গ্যাসের স্ফুটনাঙ্ক বলে। যতক্ষণ না সমস্ত তরল ফুটে বাষ্পে পরিণত হয় ততক্ষণ এই তাপমাত্রা স্থির থাকে। যেমন জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা সকলেই জানি। ক্লিয়ার হলো বিষয়টা, স্ফুটনাঙ্কটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 81 নম্বর। ঘরের তাপমাত্রায় জল ধারণকারী একটি বদ্ধ বোতল চাঁদে নিয়ে যাওয়া হয় এবং তারপর ঢাকনা খোলা হয়, তাহলে জলটা কি হবে, বরফে পরিণত হবে, নাকি জলটা ফুটতে থাকবে, নাকি হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লেষিত হয়ে যাবে, নাকি মোটেও পরিবর্তন হবে না কিছু। তাহলে দেখো প্রশ্ন কীরকম ধরনের দিয়েছে, যে ঘরের তাপমাত্রায় জল ধারণকারী একটা বদ্ধ বোতল, অর্থাৎ একটা বোতলে জল নিয়েছো, নিয়ে সেটা সিপিটা এটা দিয়েছো, একদম আটকা রেখেছো বোতলটাকে। ওকে, দিয়ে সেটাকে এবার চাঁদে নিয়ে যাওয়া হয়েছে। তারপর সেখানে যে চাঁদে যে বোতলের হচ্ছে মুখটা খোলা হয়েছে, তাহলে সেই অবস্থায় জলটা কি হবে সেটা বলতে হবে। সেটা হচ্ছে ফুটতে থাকবে। ওকে, বয়েলিং হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব 82 নম্বর।
পরম আর্দ্রতা বৃদ্ধি সত্ত্বেও বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেতে পারে যখন চাপ বেড়ে যায়, যখন চাপ কমে যায়, তাপমাত্রা যখন বেড়ে যায় নাকি তাপমাত্রা যখন কমে যায়। পরম আর্দ্রতা অর্থাৎ অ্যাবসলিউট হিউমিডিটির কথা বলছে। এই পরম আর্দ্রতা বৃদ্ধি সত্ত্বেও বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পেতে পারে যখন কি হয় না, তাপমাত্রা বেড়ে যাবে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 83 নম্বর। একটি নির্দিষ্ট হারে বায়ুমণ্ডলীয় চাপে জল বাষ্পীভূত হয়। এটা আমরা সকলেই জানি, একটি নির্দিষ্ট হারের বায়ুমণ্ডলীয় চাপে কি হয়, জল বাষ্পীভূত হয়। এখন কিছু জল ভ্যাকুয়ামে রাখলে বাষ্পীভবনের হার কি হবে? বাষ্পীভবনের হার তাহলে বৃদ্ধি পাবে। ভ্যাকুয়ামের ভেতর যদি রাখা হয় তাহলে সেটা বাষ্পীভবনটা কি হবে, তার হারটা বেড়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। কোন অপশান আছে? অপশান এ তে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 84 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কি বলছে, দেখো যদি বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং ডিউ পয়েন্ট বলতে নির্ধারিত বিন্দু বলতে এখানে অ্যাকচুয়ালি ডিউ পয়েন্ট বলতে শিশিরাঙ্ককে বোঝানো হচ্ছে। ওকে, যে শিশিরাঙ্ক প্রায় যদি সমান হয় তাহলে কি ঘটবে, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং শিশিরাঙ্ক যদি প্রায় সমান হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100% হবে, নাকি আপেক্ষিক আর্দ্রতা 0 হয়ে যাবে, নাকি আপেক্ষিক আর্দ্রতা 50% হবে, নাকি কোনোটিই নয়। তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং শিশিরাঙ্ক প্রায় যদি সমান হয় তাহলে আপেক্ষিক আর্দ্রতা 100% হয়ে যাবে। ওকে, অপশান এ হবে রাইট আনসার। ডিউ পয়েন্ট মানে হচ্ছে শিশিরাঙ্ক। দিনের বেলায় সূর্যতাপে কি হয়, ভূপৃষ্ঠের সমস্ত কিছু জিনিস হচ্ছে উত্তপ্ত হয়ে যায়, গরম হয়। আবার রাত্রিবেলায় ওই বস্তুগুলি তাপ বিকিরণ করে ঠান্ডা হয় এবং বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু কমতে থাকে রাতের দিকে। তাহলে বায়ুমণ্ডলের যে উষ্ণতা কমতে কমতে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে চলে আসে তখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে। ওকে, আর এই নির্দিষ্ট তাপমাত্রাকেই ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্ক বলা হয়। বোঝা গেছে? ক্লিয়ার হলো বিষয়টা? অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখবে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, বায়ুমণ্ডলের তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ঘনীভূত জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার আকারে ভূপৃষ্ঠে কি হয়, অবস্থিত হয়। আর সেইগুলি তোমরা দেখে থাকবে সকালবেলা যে ঘাস বা পাতার উপর কি হয়, জমতে থাকে ছোট ছোট বিন্দু কোণায়। এগুলোকে আমরা কি বলে থাকি, শিশির বলে থাকি। ওকে, তাহলে শিশিরাঙ্ক কোনটাকে বলে আর শিশির কোনটাকে বলে বোঝা গেল। আর এই প্রশ্নটা আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 85 নম্বর। ঘরের ভেতরের তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কী হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন। ঘরের ভেতর তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কী হবে, কমে যাবে। ওকে, ডিক্রিজ হতে থাকবে। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 86 নম্বর। একটি তরল এমন তাপমাত্রায় ফুটতে থাকে যেখানে এর সম্পৃক্ত বাষ্পের চাপ হয়ে যায় বায়ুমণ্ডলীয় চাপের সমান, বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ, অর্ধেক বায়ুমণ্ডলীয় চাপ, নাকি কোনোটিই নয়। তাহলে একটি তরল এমন তাপমাত্রায় ফুটতে থাকে যেখানে এর সম্পৃক্ত বাষ্পের চাপ হয়ে যায় বায়ুমণ্ডলীয় চাপের সমান। অপশান এ হয়ে যাবে রাইট আনসার, ইকুয়াল টু দ্য অ্যাটমসফেরিক প্রেসার। অপশান এ হবে কারেক্ট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো 27 নম্বর। জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বাষ্পের লিঙ্কতাপ কী হয়? বাষ্পের লিঙ্কতাপ কমে যাবে, ডিক্রিজ হবে। অপশান বি হবে রাইট আনসার। জলের যদি স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে তাহলে বাষ্পের লিঙ্কতাপটা তাহলে কী হবে, তখন ডিক্রিজ হবে, কমে যাবে। এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনেকবার এক্সামে রিপিট হয়েছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 88 নম্বর। একটি আইসোথার্মাল পরিবর্তনে একটি আদর্শ গ্যাস মেনে চলে বয়েলের আইন, অর্থাৎ বয়েলস ল। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। একটা আইসোথার্মাল পরিবর্তন একটি আদর্শ গ্যাস কি মেনে চলে, কোন লটা মেনে চলে, বয়েলসের সূত্রটা মেনে চলে। ওকে, এবার বয়েলের সূত্র কি তোমাদের আমি ডিটেলসে করাবো যখন আমরা গ্যাসের ধর্ম যে চ্যাপ্টারটা পড়বো, তখন তোমাদেরকে আমি ওখানে ডিটেলসে করাবো। ওকে, তবুও একটুখানি জেনে রাখো যে বয়েলস ল কী বলছে। বয়েলস ল এটাই বলে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ক্লিয়ার হলো বিষয়টা? এইটা হচ্ছে সংজ্ঞাটা। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই 89 নম্বর। একটি রেফ্রিজারেটর যদি চালু থাকে, মানে অন করা থাকে রেফ্রিজারেটর, তার দরজা খোলা রেখে বন্ধ ঘরে রাখা হয়, তাহলে ঘরের তাপমাত্রা কী হবে? প্রশ্নটা বুঝতে পেরেছো? যে একটি রেফ্রিজারেটর আছে যেটা চালু আছে, অন আছে, ওকে, তার দরজা খুলে রেখেছে রেফ্রিজারেটরে, খুলে তুমি একটা বদ্ধ ঘর, তার ভেতরে তুমি একটা রেফ্রিজারেটর রেখেছো, দরজাটা খুলে, মানে রেফ্রিজারেটরের দরজাটা খুলে। ওকে, তাহলে ঘরের তাপমাত্রাটা কী হবে? ঘরের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পদার্থের তাপ ক্ষমতা অসীম, এর অর্থটা কি? মানে পদার্থের যে তাপ ক্ষমতাটা আছে, হিট ক্যাপাসিটিটা, সেটা হচ্ছে অসীম, ইনফিনিটি। তাহলে এর অর্থটা কি? অসীম তাপ দেওয়া হয় নাকি অসীম তাপ গ্রহণ করা হয়, নাকি তাপ নেওয়া হোক বা বাইরে দেওয়া হোক না কেন তা তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, নাকি উপরে সবে? তাহলে রাইট আনসার হবে অপশান সি, অর্থাৎ তাপ নেওয়া হোক বা বাইরে ছেড়ে দেওয়া হোক না কেন তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। ওকে, এইটাই হচ্ছে পদার্থের তাপ ক্ষমতা অসীম এর অর্থ। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তাহলে আজকে তোমাদের আমি 90টা প্রশ্ন কমপ্লিট করলাম তোমাদের
লুসিয়েন্টের যে প্রশ্নগুলো ছিল। এরপরে আর একটা পার্ট আসবে তোমাদের হিট থেকে, তাহলেই তোমাদের হিটটা কভার হয়ে যাবে। ওকে, তা কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও, আর একটা লাইক করে শেয়ার করে দিতে ভুলো না। অবশ্যই একটা শেয়ার করো, তোমরা শেয়ার করলেই তবে আমি নেক্সট ক্লাসগুলো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যারা আজকে চ্যানেলে নতুন, অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে নেক্সট ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।